ফিফা বিশ্বকাপের খবর। লিওনেল মেসির পর বিশ্বকাপে হ্যাট্রিক করলেন কানাডার জোনাথন ডেভিড। তার নৈপুণ্যে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে কানাডা। এছাড়া রোমাঞ্চকর ম্যাচে বড় জয় পেয়েছে সুইজারল্যান্ড। ইয়োহান মানজাম্বির জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে সুইসরা। এর আগে সাউথ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র ম্যাচে হয় ১-১ গোলের ড্র। এবারের বিশ্বকাপে প্রথম ও একমাত্র হ্যাট্রিক লিওনেল মেসির পায়ে। তবে একমাত্র থাকার রেকর্ডটা বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না লিও। একদিন বাদই তার পাশে নাম লেখালেন কানাডার জোনাথন ডেভিড। সঙ্গে গোল বন্যায় ভেসে গেল কাতার। নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার শুরুটা মেরমেরে হলেও ১৬ মিনিট পর বদলে যায় ম্যাচের চিত্র। কাইল লারিনের পায়ে আসে ম্যাচের প্রথম গোল। পরে জোনাথন ডেভিডও দেখাতে শুরু করেন তার নৈপুণ্য। ২৯ মিনিটে ব্যবধান করেন ২-০। ৩৩ মিনিটে হুম্মাম আহমেদের লাল কার্ডে ১০ জনে পরিণত হয় কাতার। বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল কানাডার। দ্বিতীয়ার্ধে নেমে আরও বেহাল দশা মধ্যপ্রাচ্যের দলটির। ৫৩ মিনিটে আবারও লাল কার্ড। ৯ জনের দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কানাডা। ৬৪ মিনিটে নাথান সালিবা স্কোর নিয়ে যান ৪-০-তে। চাপে পড়ে ৭৫ মিনিটে আত্মঘাতী গোল কাতারের জালে। আর যোগ করার সময় বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো হ্যাট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। বসনিয়া সুইজারল্যান্ড ম্যাচও ছড়িয়েছে রোমাঞ্চ। ৭৩ মিনিট পর্যন্ত নিস্তব্ধতা, স্টেডিয়ামে চাপা উত্তেজনা। কোনো দলই পাচ্ছিল না গোলের দেখা। কিন্তু এক পরিবর্তনে বদলে যায় ম্যাচের গল্প। ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি বদলি হিসেবে নেমেই কয়েক মিনিটের মধ্যেই দেখান ঝলক। বক্সের ভেতর সুযোগ পেয়ে প্রথম ছোঁয়াতে দুর্দান্ত বলিতে জালে বল জড়ান। মূর্তি উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। স্বস্তি সুইস ডাগআউটে। এরপর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। সুযোগটা পুরোপুরি কাজে লাগায় সুইজারল্যান্ড। রুবেন বার্গার্সের গোলে ব্যবধান বাড়ে। আর শেষ দিকে মানজাম্বির দ্বিতীয় গোলে ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। যোগ করার সময় অবশ্য ব্যবধান কমায় বসনিয়া। যদিও এর ৩ মিনিট বাদে গ্রানিত জাকার পেনাল্টিতে ৪-১ গোলে লস অ্যাঞ্জেলেসে দাপুটে জয় তুলে নেয় সুইজারল্যান্ড। সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বিতে জায়গা করে নেয় সবার উপরে। এর আগে আটলান্টার গরম স্টেডিয়ামে শুরুটা ছিল চেক প্রজাতন্ত্রের দখলে। মাত্র ৬ মিনিটেই দক্ষিণ আফ্রিকার রক্ষণ ভেঙে এগিয়ে যায় তারা। ম্যাচে ফেরার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল দক্ষিণ আফ্রিকা। জেকে বসে হারের শঙ্কা। কিন্তু ৭৩ মিনিটে আসে বিশেষ মুহূর্ত। পেনাল্টি থেকে টোবাহো মোকেওনার স্পট কিকে স্টেডিয়ামে উল্লাস। আর তাতেই ১৬ বছর পর বিশ্বকাপে গোলের স্বাদ পেল তারা। শেষ পর্যন্ত ১-১ ড্র করে গ্রুপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখে দক্ষিণ আফ্রিকা। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপে গ্রুপ এতে মেক্সিকোর বিপক্ষে হোঁচট খেল এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়া। ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে দুদল সমান তালে লড়াই চালিয়ে যায়। তবে একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধের গোলের দেখা পায়নি কোনো দল। পরে ম্যাচের ৫০ মিনিটে লুইস রোমোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। পরে ম্যাচে অনেক চেষ্টা করে গোল পরিশোধ করতে পারেনি সন হিউং মিনের দল। সাউথ কোরিয়া মেক্সিকো ম্যাচের আগের দিনে অনুশীলনে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। সন হিউং মিনদের প্র্যাকটিসে হঠাৎ দেখা গেল ড্রোন। জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সবার মনে। পরে সেই ড্রোনটি ভূপাতিত করে মেক্সিকো পুলিশ। তবে এমন ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিস্তারিত আরও জানাচ্ছেন এস এম ইকবাল। বিশ্বকাপ শুরু হয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। তবে এবারের বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। গ্রেটেস্ট শো অন আর্থের এই আসর শুরু হওয়ার আগ থেকে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নিরাপত্তা। মেক্সিকোতে যেই ঘটনা ঘটে গেল তারপরে এই নিরাপত্তাটা যেন অনেক বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল এবারের আসরকে ঘিরে। এবারের বিশ্বকাপে এশিয়ার অন্যতম ফেভারিট দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলছে। এই ম্যাচে মাঠে নামার আগে দক্ষিণ কোরিয়া যখন অনুশীলনে নামে তখন তাদের সঙ্গে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। তারা গুয়াদালাহারায় যেখানে
অনুশীলন করছিল সেখানে উড়ে আসে অপ্রত্যাশিত আনরেজিস্টার্ড একটি ড্রোন, যেটি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে হয়তোবা সন হিয়ন মিনদের উপর এই ড্রোন থেকে হামলা করার একটা অপচেষ্টা করা হয়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে সেই ড্রোনটি ডিটেক্ট করতে সক্ষম হয় সেখানকার নিরাপত্তা রক্ষী বাহিনী বা যেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, এবং সেই ড্রোনটি ভূপাতিত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের মতো একটা আসরে যেখানে ফুটবলাররা অনুশীলন করেন, যেখানে হচ্ছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেখানে আনঅথরাইজড বা আনআইডেন্টিফাইড একটি ড্রোন কিভাবে এলো? যদিও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বা বিচার বিশ্লেষণ চলছে, গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে মেক্সিকোর সবাই চেষ্টা করছে যে আসলে এটা কি কোনো সন্ত্রাসী হামলার অপতৎপরতা নাকি ভুলবশত চলে আসছে, সেটি কিন্তু তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেখান থেকে নেগেটিভ কোনো কিছু না আসুক, সেটাই হচ্ছে আসলে সকলের প্রত্যাশা। তবে শুধু মেক্সিকোর এই ইনসিডেন্ট নয়, আমরা যেমনটা জানি আজতেকা স্টেডিয়ামের ভেতরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছিল এবং বাইরে কিন্তু বিক্ষোভ চলছিল, অর্থাৎ বিশ্বকাপের শহরে বিশ্বকাপ নিয়েই কিন্তু সে দেশের নাগরিকরা বিভিন্ন সময় বিক্ষোভ করেছে। শুধু মেক্সিকো নয়, যুক্তরাষ্ট্রেও এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা এর আগে কানসাস ছিলাম, সেই কানসাসে ইংল্যান্ড জাতীয় দল যেখানে অনুশীলন করছিল তার মাত্র 4 থেকে 5 মাইল ব্যবধানে সেখানে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটে। সুতরাং আজকে যে ঘটনাটা গুয়াদালাহারায় ঘটে গেছে সেটা নিয়ে নিশ্চয়ই বিশ্বকাপের আয়োজক দেশ তারা নিশ্চয়ই সেটা কনসার্নে নেবেন, এবং এরকম অপ্রত্যাশিত কোনো কিছু যাতে বিশ্বকাপের রংকে বর্ণিল করার বদলে যাতে হচ্ছে ম্যারমেরে করে না তুলে বিশ্বকাপের রংকে যাতে হচ্ছে বিশ্বকাপ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন আয়োজকরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এবার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দুপক্ষ। তেহরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট চাপ ও কৌশলে চুক্তিতে যেতে বাধ্য করেছেন বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সময়সীমার মধ্যে যুদ্ধ পরবর্তী বিরোধ নিষ্পত্তি, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা রয়েছে দুপক্ষের। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের আরব উপসাগর এবং ওমান সাগর উপকূলের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর আর কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করবেন বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই ওয়াশিংটনের অবস্থান মেনে নেওয়া নয় বলেও সাফ জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যায়নি, বরং হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে। এমনকি এটি দশকের মধ্যে সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ভুল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। ইরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রগতি হলেও এখনই নিষেধাজ্ঞা শিথিলের কোনো ইঙ্গিত দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সভায় আরো থাকছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের দাবিতে আবারও নৌযানে হামলা যুক্তরাষ্ট্রের। নিহত অন্তত 3। বিচার ছাড়াই প্রাণহানি নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর।
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না সহিংসতা। স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির রিমাল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর আগে গাজার উপকূলে এক জেলে ও খান ইউনিস এলাকায় এক নারী আহত হয়েছেন বলে জানায় স্থানীয় সূত্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও গাজাকে ঘিরে তীব্র বাকযুদ্ধ। হামাসকে নিরস্ত্র করার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, বেসামরিক হতাহত এবং ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের সমালোচনা করেছে ব্রিটেন, ফ্রান্স ও চীন। The problem is a terrorist group that is holding the population of Hamas is listening today. রাশিয়ার মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। লক্ষ্যবস্তু করা হয়েছে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার সহ একাধিক স্থাপনা, যার প্রভাবে সাময়িক বন্ধ হয়ে যায় দেশটির 4 বিমানবন্দর। হামলায় আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে ইউক্রেনের বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ চালায় মস্কো। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। রুশ আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার আকাশে ঢুকে পড়ে ইউক্রেনীয় ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাজধানীর দিকে আসা অন্তত 194টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর মেয়র জানিয়েছেন, কয়েকটি ড্রোন শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আঘাত হানে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মস্কোর ওই তেল শোধনাগার রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা রাজধানীর প্রায় 40% জ্বালানির চাহিদা পূরণ করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে। দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে একের পর এক রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। ড্রোন হামলা ঠেকাতে সড়কের ওপর বিশেষ প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করার কথা জানিয়েছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় হামলা করা হয়েছে। এর আগে রুশ হামলায় কিয়েভের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই পাল্টা অভিযান চালানো হয় বলেও জানান তিনি। চলমান যুদ্ধ রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টির পাশাপাশি জ্বালানি সরবরাহেও সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জেলেনস্কি। বলেন, মস্কোর সামরিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি খাতকে দুর্বল করাই কিয়েভের লক্ষ্য। রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, যেটি ছিল পুরো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মস্কোর এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ। হামলার পাশাপাশি নিজেদের সুরক্ষা ব্যবস্থার উপরও জোর দিচ্ছে ইউক্রেন। ন্যাটোর বৈঠকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ও জার্মানি। পশ্চিমা অন্য মিত্র দেশগুলোকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলা অব্যাহত রেখেছে তার সেনারা। বৃহস্পতিবার নাবাতিহ অঞ্চলে ড্রোনের আঘাতে অন্তত 3 জন নিহত হন। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। এদিকে সংগঠনটিকে সহায়তার অভিযোগে লেবাননের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবন্ধের কথা থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। নাবাতিহ অঞ্চলের কাছে কফর তেবনিত এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। একই দিন জেবদিন এলাকায় আরেক হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 12,000 মানুষ। 10 লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের দখলদাররা অগ্রসর হওয়ার চেষ্টা করলে রকেট, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে তারা। এতে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি সংগঠনটির। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে সীমান্তবর্তী এলাকায় সেনা অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এতে নতুন করে তৈরি হয়েছে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা। লেবানন সংকট ঘিরে জোরদার হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। পরিস্থিতি নিয়ে আলোচনায় বৈরুত সফর করেছেন কাতার, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, মানবিক সহায়তার পাশাপাশি লেবাননের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধারও প্রয়োজন। এদিকে হিজবুল্লাহকে সহায়তা ও অর্থায়নের অভিযোগে লেবাননের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করা ও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ ঠেকাতে ভূমিকা রাখার অভিযোগ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। G7 সম্মেলনে বিশ্ব নেতাদের পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান দেশটির সংবিধানে প্রতিফলিত হয়েছে এবং এটি অপরিবর্তনীয়। তার দাবি, পারমাণবিক নিরস্ত্রীকরণ এমন একটি বিষয় যা আর কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। এর আগে কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সদস্য দেশগুলোর নেতারা। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা বাতিল করল ফিনল্যান্ডের পার্লামেন্ট। এর ফলে নেটোর পারমাণবিক অস্ত্র ফিনল্যান্ডের ভূখণ্ডে আনা, পরিবহন ও সংরক্ষণের পথ উন্মুক্ত হলো। বুধবার ফিনল্যান্ডের পার্লামেন্টে 125-61 ভোটে দেশটির নিউক্লিয়ার এনার্জি অ্যাক্ট ও ক্রিমিনাল কোড সংশোধনের প্রস্তাব পাশ হয়। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র আমদানি, ট্রানজিট, সরবরাহ ও সংরক্ষণের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী একে ঐতিহাসিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন। বলেন, এই সিদ্ধান্ত ফিনল্যান্ড ও নেটোর সামগ্রিক নিরাপত্তা জোরদার করবে। 2023 সালে সামরিক নিরপেক্ষতার নীতি ত্যাগ করে নেটোতে যোগ দেয় ফিনল্যান্ড। এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের দাবি করেও আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই খবর জানায় মার্কিন সামরিক বাহিনী। তবে এ অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একাধিক নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন এসব অভিযানকে অবৈধ পাচার ঠেকানোর পদক্ষেপ হিসেবে দেখালেও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এসব হামলা কোনো বিচার ছাড়াই প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে।
দেখছেন আন্তর্জাতিক সময়। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে 2025 সাল শেষে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,778 কোটি টাকা। 2021 সালের পর এটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমার রেকর্ড। ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রাঙ্ক। 2024 সালে জমা অর্থের পরিমাণ ছিল 58 কোটি 95 লাখ সুইস ফ্রাঙ্ক। তবে সুইস ব্যাংকে জমা হওয়া সব অর্থই পাচার করা নয়, এর মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বৈধ আমানত এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থও রয়েছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহ আকারে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা 875 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 202 জনে। দেশটির ইতুরি, নর্থ কিভু ও সাউথ কিভু প্রদেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এর মধ্যে ইতুরি প্রদেশেই প্রায় 95% সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক প্রধান আঞ্চলিক প্রতিষ্ঠান সিসিডি সতর্ক করে বলেছে, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি 2014 থেকে 2016 সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারীর মতো ভয়াবহ হতে পারে। ওই সময় প্রাণ হারিয়েছিলেন 11,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়াকে 1-0-তে হারিয়েছে স্বাগতিকরা। লুইস রোমোর গোলেই জয় নিশ্চিত। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী স্বাভাবিক করার উদ্যোগ, জাহাজ চলাচলে দ্রুত অনুমতি নেয়ার ঘোষণা। ইরানের নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। এবং চুক্তির পরও লেবানন থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি নেতানিয়াহুর। অব্যাহত হামলায় নিহত 3, জবাবে পাল্টা প্রতিরোধ করে তুলেছে হেজবুল্লাহ।